गुड इवनिंग एवरीवन, वेलकम टू आवर चैनल ग्रासरूट सल्यूशन। आमी मोहम्मद रोहित। तो তোমাদের গতকালের ভিডিওতে জানিয়েছিলাম যে আজকে থেকে আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল এবং তার সাথে সাথে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে পরীক্ষাটি রয়েছে সেটার প্রিপারেশনের ক্লাসেস আজকে থেকে তোমাদের শুরু হতে চলেছে আমাদের চ্যানেলে। তো সকালে আমাদের ম্যাথের ক্লাস দেওয়ার কথা ছিল, তো কোনো একটা টেকনিক্যাল কারণে ম্যাথের ক্লাস দেওয়া সম্ভব হয়নি সকালে, কিন্তু আজকেই 7টার মধ্যে সেই ম্যাথের ক্লাসও আপলোড হয়ে যাবে আমাদের চ্যানেলে। এবং আমাদের যে জেনারেল নলেজ যেটা পার্ট রয়েছে, জেনারেল নলেজের মধ্যে আমি তোমাদেরকে বলেছিলাম যে ইতিহাস, ভূগোল, পলিটি, তারপরে সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত কিছু নিয়ে জেনারেল নলেজের ক্লাস প্রতিদিন একটা করে সাবজেক্ট বেসিসে হবে। এবং সেটা আমি তোমাদের আগের দিনই আমাদের যে রুটিনটি রয়েছে সেই রুটিনের মধ্যে জানিয়ে দিয়েছিলাম। তো সেই রুটিন অনুযায়ী আজকে আমরা শুরু করছি ইতিহাস দিয়ে। তো ইতিহাসের একটা হলো অনেক বড় একটা অধ্যায়, অনেক বড় একটা টপিক। ইতিহাসের প্রচুর টপিক রয়েছে, তো সবগুলো টপিক আমাদের পরীক্ষার জন্য প্রয়োজন হয় না। তো যে সমস্ত ইম্পর্টেন্ট টপিক আমাদের পরীক্ষার জন্য দরকার সেগুলো নিয়েই আমরা খুব শর্টে ডিটেলসে জেনে নেব এই সমস্ত ভিডিওর মাধ্যমে। তো আজকে যেমন আমাদের আজকের যে ইতিহাসের টপিকটি রয়েছে সেটার টপিক হলো সিন্ধু সভ্যতা, অর্থাৎ ইন্ডিয়াস ভ্যালি সিভিলাইজেশন, অনেকে এটা হরপ্পা সভ্যতা নামেও পরিচিত। তো এই সিন্ধু সভ্যতা সম্পর্কে আজকের আমাদের এই ইতিহাসের ক্লাস দিয়ে আমাদের যাত্রাপথ শুরু হচ্ছে। তো সিন্ধু সভ্যতা সম্পর্কে আমাদের কম বেশি সবারই কিছু না কিছু ধারণা আছেই, তো সেটাই আমাদেরকে একটু ডিটেলসে পড়তে হবে, খুব শর্টের মাধ্যমে ডিটেলস একটু পড়তে হবে। তো সেটা কী কী দরকার আছে, এক্সাম ওরিয়েন্টেড কী সমস্ত দরকার রয়েছে সেগুলোই আমরা আজকের ভিডিওতে ডিসকাস করব। তো সিন্ধু সভ্যতা সম্পর্কে খুব সংক্ষিপ্তভাবে ডিটেলে আমি তোমাদেরকে জানিয়ে দেব এবং শেষে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন থাকবে। এবং আমি তোমাদের আগেই বলেছি যে সোম থেকে শনি পর্যন্ত প্রত্যেক দিন জিকের একটি করে ক্লাস হবে, এবং সোম থেকে শুক্রবার পর্যন্ত, মানডে টু ফ্রাইডে প্রতিদিন বিকেলবেলা আমাদের জিকের সাবজেক্ট ওয়াইজ ক্লাস চলবে। এবং স্যাটারডে, শনিবার করে গোটা সপ্তাহ যে আমাদের জিকের প্র্যাকটিস হয়েছে ক্লাস ওয়াইজ সেই সমস্ত কিছু নিয়ে মক টেস্ট হবে, জিকের পার্টটা এটা। আর ম্যাথ, রিজনিং, ইংলিশে সেটা যে স্যার করাবেন উনিও সেই একইভাবে ফলো করবেন ব্যাপারটা। তো আজকে আমরা সোমবারে ইতিহাস দিয়ে শুরু করছি। তো আমাদের আজকের টপিক আমি আগেই বললাম, আমাদের টপিক হলো সিন্ধু সভ্যতা। তো সিন্ধু সভ্যতা সম্পর্কে আমরা মোটামুটি ছোটোবেলায় ক্লাস 6 থেকেই ধারণা আমরা পেয়েছি সিন্ধু সভ্যতা, তারপর 7 একটু ডিটেলসে পড়েছি, আস্তে আস্তে একটু যত আমরা উপরের ক্লাসে গেছি একটু ডিটেলসে পড়েছি। তো সিন্ধু সভ্যতা সম্পর্কে তোমাদের আলাদা করে বলার কিছু নেই। তো সিন্ধু সভ্যতা সম্পর্কে আমরা বলতে চাই যে সিন্ধু সভ্যতা হলো ভারতবর্ষের তথা গোটা বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতার মধ্যে একটি। ভারতের যে সিন্ধু নদ রয়েছে, যেটি ভারতবর্ষ মানে অবিভক্ত ভারতবর্ষের যখন পাকিস্তান এবং ভারত এক ছিল সেই সময় সিন্ধু নদীর তীরে, সিন্ধু নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে উঠেছিল সেটিই হলো সিন্ধু সভ্যতা। তো সিন্ধু সভ্যতার সময়কাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে। আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে সিন্ধু সভ্যতার নিদর্শন আমরা পেয়েছি, কিন্তু আধুনিক যে রেডিও কার্বন পদ্ধতি, সেই রেডিও কার্বন পদ্ধতি অনুযায়ী এবং অধিকাংশ ঐতিহাসিকদের মতামত অনুযায়ী সিন্ধু সভ্যতার যে কালসীমার যেটা রয়েছে সেটা হলো খ্রিস্টপূর্ব 2300 থেকে 1750 পর্যন্ত। এই সময়কালটাকেই বেশিরভাগ ঐতিহাসিক মেনে নিয়েছে সিন্ধু সভ্যতার সময়কাল হবে। এবার সিন্ধু সভ্যতার আমরা জানি যে সিন্ধু সভ্যতা যখন আবিষ্কৃত হয়েছিল এক এক করে প্রচুর সিন্ধু সভ্যতার প্রচুর কী বলবো শহর বা স্থান আবিষ্কৃত হয়েছে, এবং সেগুলো গোটা ভারতবর্ষ, বর্তমান ভারতবর্ষ, পাকিস্তান এবং আফগানিস্তানেরও বেশ কিছু অংশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এটি ছিল তৎকালীন সময়ের বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা এবং সর্ববৃহৎ সভ্যতা। এবং এতে প্রাচীন যে সুমেরীয় সভ্যতার
তার সাথে সিন্ধু সভ্যতার বেশ কিছু মিল দেখা যায়। এবং বরঞ্চ এটা বলা যায় যে তৎকালীন যতগুলো সভ্যতা ছিল, সুমেরীয় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, সেই সমস্ত সভ্যতার থেকে সবচেয়ে উন্নত মানের সভ্যতা ছিল সিন্ধু সভ্যতা। তো সিন্ধু সভ্যতাকে যদি আমরা বর্ডার হিসেবে নিই, যে সিন্ধু সভ্যতার কত দূর থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত, তাহলে সিন্ধু সভ্যতার উত্তর দিকে উত্তরতম স্থান হলো মান্ডা। উত্তরতম স্থানের নাম কি? মান্ডা, যেটা বর্তমানে জম্মু কাশ্মীরে রয়েছে। এই মান্ডা হলো সিন্ধু সভ্যতার উত্তরতম স্থান। এবং সিন্ধু সভ্যতার দক্ষিণতম স্থান কোনটি? সিন্ধু সভ্যতার দক্ষিণতম স্থান হলো মালভান, যেটি বর্তমান ভারতবর্ষের গুজরাট রাজ্যে অবস্থিত। ঠিক আছে। এবং পূর্ব দিকে সিন্ধু সভ্যতা পূর্ব দিকে সিন্ধু সভ্যতা বিস্তৃত কোন পর্যন্ত? পূর্ব দিকে আলমগীর পর্যন্ত বিস্তৃত, যেটি বর্তমানে ভারতবর্ষের একটি বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ, সেই উত্তরপ্রদেশের মধ্যে অবস্থিত। এবং পশ্চিম দিকে সুতকাজেন্দর, যেটি বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে রয়েছে। তো আমরা আন্দাজি করতে পারছি যে বিস্তৃতি অনুযায়ী সিন্ধু সভ্যতার বিশালতা কতটা বিশাল। মানে বর্তমান ভারতবর্ষের গুজরাট, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর এবং পশ্চিমে প্রায় পাকিস্তান, এই 4টি জায়গা জুড়ে, বিশাল একটা অঞ্চল জুড়ে তৎকালীন বিশ্বের সবচেয়ে প্রাচীনতম, সবচেয়ে উন্নতম সভ্যতা গড়ে উঠেছে এই সিন্ধু সভ্যতা। এই সিন্ধু সভ্যতার নাম সিন্ধু সভ্যতা কেন হলো এটা আমরা সবাই জানি। কেননা সিন্ধু নদীকে কেন্দ্র করেই সর্বপ্রথম এই সভ্যতাটা গড়ে উঠেছিল, সেই জন্য এই সভ্যতার নাম হয়েছে সিন্ধু সভ্যতা। কিন্তু এই সভ্যতার নাম সিন্ধু সভ্যতা ছাড়াও আরেকটি রয়েছে, সেটি হলো হরপ্পা সভ্যতা। তো হরপ্পা সভ্যতা কেন বলবো আমরা এটাকে সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা? তো এর পিছনে বলারও কিছু কারণ রয়েছে। কারণটা হলো, আমরা জানি যে বর্তমান যুগে এখনও পর্যন্ত লাস্ট 2021 সাল পর্যন্তও সিন্ধু সভ্যতার যে স্থানগুলো রয়েছে সেগুলো আবিষ্কৃত হতেই চলেছে। তো আজকের দিন পর্যন্ত দাঁড়িয়ে সর্বপ্রথম এই সিন্ধু সভ্যতার যেই স্থানটা আবিষ্কৃত হয়েছে সেটি হলো হরপ্পা। এই হরপ্পা শহরটিকেই সর্বপ্রথম সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত হয়েছিল। এবং তার নাম অনুসারে যেহেতু হরপ্পা সভ্যতা প্রথম শহর যেটি সিন্ধু সভ্যতার অন্তর্গত আবিষ্কৃত হয়েছে, সেই জন্য এই শহরের নাম অনুসারে এই শহরের সভ্যতার আরেকটি নাম হলো হরপ্পা সভ্যতা। তো এই হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিল? হরপ্পা সভ্যতা 1921 সালে দয়ারাম সাহানি প্রথম এই হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিল। তো এই হরপ্পা সভ্যতা বা হরপ্পা শহর বা সিন্ধু সভ্যতা আবিষ্কারের পিছনে যেই সংস্থাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ হাত রয়েছে সেটি হলো এএসআই এর অর্থ হলো, এর পুরো নাম যদি আমি বলি, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তো তৎকালীন 1921 সালে তৎকালীন ভারতবর্ষের এএসআই এর প্রধান ছিলেন স্যার জন মার্শাল, এবং তার নেতৃত্বেই দয়ারাম সাহানি 1921 সালে এই প্রথম সিন্ধু সভ্যতার স্থান হরপ্পা শহরটি আবিষ্কার করেছিল। এবং সেই জন্যই এই সভ্যতার অপর নাম হলো হরপ্পা সভ্যতা। এছাড়াও একে একে তখন বিভিন্ন শহর আবিষ্কৃত হতে থাকে। হরপ্পা সভ্যতার পরবর্তী শহর আবিষ্কৃত হলো মহেঞ্জোদারো। কত সালে? 1922 সালে। আর এটি আমাদের জন্য, বাঙালিদের জন্য কেন বেশি ইম্পর্টেন্ট? কেননা এই মহেঞ্জোদারো শহরটি আবিষ্কার করেছিল একজন বাঙালি প্রত্নতত্ত্ববিদ, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কত সালে? 1922 সালে। মানে হরপ্পা শহরের আবিষ্কারের ঠিক পরের বছরই এই সিন্ধু নদীর ডান তীরে এই শহরটি আবিষ্কৃত হয়েছিল। এবং যে হরপ্পা শহরটি রয়েছে সেটি আবিষ্কৃত হয়েছিল হলো রাভি নদীর তীরে। এছাড়াও এরপর একে একে বিভিন্ন শহর, বনওয়ালি, লোথাল, তারপরে হলো ধোলাভিরা, এরকম বিভিন্ন শহর একে একে আবিষ্কৃত হতে হতে আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 100টারও বেশি কেন্দ্র রয়েছে সিন্ধু সভ্যতার। তো এগুলো তোমরা পড়ে নেবে ভালো করে। এগুলো আমি জাস্ট শর্টের উপর দিয়ে টাচ করে যাচ্ছি, যাতে এক্সাম ওরিয়েন্টেড যেগুলো তোমাদের রয়েছে সেগুলো যাতে মাথায় থাকে।
পরবর্তী হলো এই যে সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই আমরা যে বলি যে সিন্ধু সভ্যতা বিশ্বের প্রাচীনতম সবচেয়ে উন্নতম সভ্যতা, কেন সেটি, কেন সিন্ধু সভ্যতার এমন কী জিনিস রয়েছে যেটিকে সে মানে তৎকালীন বা সমকালীন যে সমস্ত সভ্যতা ছিল গোটা বিশ্বের মধ্যে তার থেকে এটিকে আলাদাভাবে উন্নত পর্যায়ে নিয়ে গেছে, এমন কী রয়েছে? সেটি হলো এর নগর পরিকল্পনা, এর ধর্মীয় আচার আচরণ, এর বিভিন্ন ধরনের শিল্প ভাস্কর্য, এই সমস্ত কিছু বৈশিষ্ট্যই সিন্ধু সভ্যতাকে তৎকালীন অন্যান্য সমস্ত সভ্যতা থেকে আলাদা করেছে। যেমন আমরা যদি সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে পড়ি তাহলে আমরা দেখব যে সিন্ধু সভ্যতার যে নগর পরিকল্পনা সেটা প্রধানত দুটি ভাগে ভাগ ছিল। মানে গোটা যে সভ্যতাটা ছিল, এটা যদি আমি গোটা একটা সভ্যতাকে ভেবে নিই, এই গোটা সভ্যতাটা কী হয়েছিল, দুটি ভাগে বিভক্ত ছিল। একটা হলো উপরের অংশ আর একটা হলো নিচের অংশ। এবং এই উপরের অংশ আর নিচের অংশকে মাঝখানে যেই দেওয়ালের দ্বারা বিভক্ত করা হতো সেই দেওয়ালের নাম হলো সিটাডেল। সিটাডেলের মাধ্যমে শহরের উচ্চস্থান এবং নিম্নস্থানকে আলাদা করা হতো। এবং এই উচ্চস্থানে কারা থাকতো? উচ্চস্থানে প্রধানত থাকতো হলো শহরের যে উঁচু শ্রেণীর মানুষজন, রাজা, বিভিন্ন উচ্চপদস্থ কর্মচারী, বণিক সম্প্রদায়ের মানুষজন, এ সমস্ত কিছু মানুষজন থাকতো শহরের এই উচ্চ স্থানে। এবং শহরের নিচু স্থানে থাকতো কারা? শহরের নিচু স্থানে থাকতো হলো মানে সভ্যতার বা সমাজের সাধারণ মানুষজন, নিম্ন শ্রেণীর মানুষজন, যারা এই উচ্চ শ্রেণীর মানুষজনদের সবসময় সেবা যত্ন করত, যাদেরকে আমরা সমাজের নিম্ন শ্রেণীর মানুষজন রূপে গণ্য করি, তারা থাকতো এই শহরের নিম্ন অঞ্চলে। আর এই উচ্চ অঞ্চলের নিম্ন অঞ্চলের মাঝখানে যেটা বিভক্ত করেছে সেটাই হলো সিটাডেল। এটা প্রশ্ন আসে অনেক সময় যে সিন্ধু সভ্যতা বা সিন্ধু সভ্যতায় শহরকে বিভক্ত করেছে কোন রেখাচিত্র বা কোন দেওয়াল, যে দেওয়ালটির নাম কি? সেই দেওয়ালটার নাম হলো সিটাডেল। এই ছবির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে সিটাডেল। উচ্চ স্থানটা কত উন্নত এবং নিম্ন স্থানগুলো দেখো। এইখানে জনসংখ্যার পরিমাণটা বেশি থাকতো, কারণ এখানে সমাজের নিচু শ্রেণীর মানুষজনরা থাকতো, আর এখানে উঁচু শ্রেণীর মানুষজনরা। আর এই নিচু শ্রেণীর মানুষজনদের পক্ষে এই উঁচু মানে সিটাডেল ক্রস করে উপরের দিকে আসাটা প্রায় অসম্ভব ছিল। তোমরা অনেক এইটি নিয়ে একটি মুভিও রয়েছে, ঋত্বিক রোশনের একটি খুব ভালো মুভি রয়েছে মহেঞ্জোদারো। তোমরা যদি মহেঞ্জোদারো মুভিটা দেখো, সিনেমাটা দেখো, তাহলে এই সিন্ধু সভ্যতার সিটাডেলের উচ্চকক্ষ নিম্নকক্ষের মানে উচ্চ শহর নিম্ন শহরের পার্থক্যটা যেটা সেটা খুব ভালো করে বুঝতে পারবে। তো আমি অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা অবশ্যই মহেঞ্জোদারো সিনেমাটা প্রত্যেকে দেখো। তো এটাই আমরা আর কি ছিল এই নগর পরিকল্পনায়। আরেকটা বৈশিষ্ট্য হলো পোড়া ইটের বাড়ি তৈরি করা হতো। তৎকালীন বিশ্বের যে সমস্ত সভ্যতাগুলো ছিল সেগুলো মানে উন্নত থাকলেও সেখানে কিন্তু বিশ্বের কোনো সভ্যতায় আমরা দেখি না যে সেখানে পোড়া ইট দিয়ে বাড়ি বানানো হতো। ঠিক আছে, এই বৈশিষ্ট্যটা আমরা একমাত্র কোথায় দেখতে পারি? সিন্ধু সভ্যতাতেই দেখতে পারি। আর এই শহরের মানে এই যে শহরটা ছিল, সিন্ধু সভ্যতায় যে শহরটা ছিল সেই শহরটা খুব ওয়েল প্ল্যান্ড ছিল, মানে নগর পরিকল্পনাটা খুব উন্নত মানের ছিল। এখানে দেখা যায় যে প্রত্যেকটা সরু সরু গলি থাকতো। যেমন ধরো এটা যদি শহর, এটা যদি একটা শহর হয় তো শহরটা কীরকম ছিল? খুব ওয়েল প্ল্যান ছিল। মানে শহরের প্রধান একটা প্রধান চওড়া রাস্তা থাকতো, বড় মানে তারপর ছোট ছোট রাস্তা থাকতো, সেই ছোট ছোট রাস্তাগুলো বড় রাস্তার সাথে যুক্ত থাকতো এবং প্রত্যেকটা বাড়ি সুন্দরভাবে সুসজ্জিতভাবে এখানে সাজানো ছিল এবং বাড়ির যে প্রবেশদ্বারগুলো ছিল, গেটগুলো যেগুলো ছিল সেগুলো সবসময় রাস্তার দিকে খোলা থাকতো। বাড়ির ভিতরে কুয়োর ব্যবস্থা থাকতো, ডাস্টবিনের ব্যবস্থা থাকতো, বাড়ির বাইরে নর্দমা বা ড্রেনের ব্যবস্থা ছিল। ড্রেনগুলো আবার নর্দমার মাধ্যমে খুব সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে বড় হাইড্রেনে যুক্ত ছিল এবং হাইড্রেনগুলো বিভিন্ন নদীতে যুক্ত ছিল। তো মানে আজকের দিনে আমরা যেটা দাঁড়িয়ে এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যেই ওয়েল প্ল্যান আমরা যেটা করতে পারি না, টাউন প্ল্যানিংটা যেটা করতে পারি না, সেটা আজ থেকে 5000 বছর আগে এই সিন্ধু সভ্যতার মানুষজনরা করে দিয়েছে। আমরা দেখতে পাই যে আমরা যদি আজকাল বাড়ি বানাই তো আমাদের মাথায় কি চিন্তা ভাবনা থাকে যে রাস্তা থেকে পারলে রাস্তার উপরেই বাড়ির প্রাচীর আমরা লাগিয়ে দিই, তাই তো? কিন্তু তৎকালীন আমরা যদি সিন্ধু সভ্যতার নগরের ধ্বংসাবশেষ দেখি তাহলে দেখি যে সেখানে খুব সুন্দরভাবে রাস্তা থেকে কিছুটা অংশ ছেড়ে প্রত্যেকটা বাড়ির প্রাচীর থাকতো।
প্রত্যেকটা ছোট ছোট রাস্তাগুলো শহরের মূল রাস্তার সাথে যুক্ত থাকতো। রাস্তার দুধারে সুন্দর করে, মানে এখন আমরা যদি কি দেখি যে কোনো একটা গলির ভিতরেও দোকান টোকান আছে, কিন্তু সেখানে মানে গলির ভিতরে দোকান ঠিক থাকতো না। দোকান রাস্তার মূল শহরের মধ্যে দোকান পাশে থাকতো সুন্দরভাবে সুসজ্জিত পরিকল্পিতভাবে। তো এই সিন্ধু সভ্যতার নগরের যে এই সমস্ত বৈশিষ্ট্য, এগুলোই তাকে তৎকালীন যে অন্যান্য সভ্যতা ছিল বিশ্বের, সেই সমস্ত সভ্যতা থেকে তাকে আলাদা করেছে, তাকে উন্নত করেছে। ওকে, পরবর্তী হলো সিন্ধু সভ্যতার সামাজিক এবং ধর্মীয় জীবন। তো সামাজিক এবং ধর্মীয় জীবন সম্পর্কে আমরা যদি বলি, তো বেসিক্যালি সিন্ধু সভ্যতা ছিল একটি মাতৃতান্ত্রিক সভ্যতা। যেমন আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি দেখি, তাহলে আমরা কোন সভ্যতায় বসবাস করছি? আজকের দিনে দাঁড়িয়ে আমরা পিতৃতান্ত্রিক সভ্যতার উপর বেশি নির্ভর করে বেঁচে আছি। কিন্তু সিন্ধু সভ্যতা যেটা ছিল, সেটা ছিল হলো মাতৃতান্ত্রিক সভ্যতা। এবার সিন্ধু সভ্যতার যে মানুষজন যারা ছিল, তারা কি করত? বিভিন্ন প্রাকৃতিক জিনিসের পূজা অর্চনা করত। যেমন বৃক্ষর মধ্যে তাদের প্রধান পূজা অর্চনার প্রধান বৃক্ষ ছিল হলো অশ্বত্থ। এছাড়া জল, আগুন, এ সমস্ত কিছুর পুজো অর্চনা সিন্ধু সভ্যতার মানুষেরা করত। এছাড়া সিন্ধু সভ্যতায় কি হয়েছে? প্রচুর পরিমাণে সিল পাওয়া গেছে। এই সিলগুলো থেকেই আমরা সিন্ধু সভ্যতার বিভিন্ন তথ্য পেয়ে থাকি, এবং এমনকি আমরা এই সিল থেকে দেখতে পাই যে তৎকালীন যে সুমেরীয় সভ্যতা বা মেসোপটেমিয়া সভ্যতার সিল আমরা সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত করেছি, এবং সিন্ধু সভ্যতার বেশ কিছু সিল মেসোপটেমিয়া সভ্যতায় আবিষ্কৃত হয়েছে। এবং এর থেকে আমরা কি প্রমাণে আসতে পারি? এর থেকে আমরা বুঝতে পারি যে সিন্ধু সভ্যতার সাথে মেসোপটেমিয়া সভ্যতার একটি বাণিজ্যিক সম্পর্ক ছিল। তার ফলেই তো এখানকার যে মুদ্রা এখানে। এবার আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি ভারতবর্ষের 500 টাকার একটা নোট রাশিয়ার মধ্যে পাই, তাহলে আমরা কি ভাববো? যে ভারতের সাথে রাশিয়ার একটা বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, তাই তো? ঠিক সেরকমভাবে তো সিন্ধু সভ্যতায় প্রচুর পরিমাণে সিল পাওয়া গেছে। তো সেই সিলগুলোর মধ্যে সবচেয়ে উন্নতমান, সবচেয়ে বিখ্যাত যে সিলটি, যেটি আমাদের পরীক্ষায় ইম্পর্টেন্ট, সেটি হলো একটি সিল পাওয়া গেছে। এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এরকম একটি সিল পাওয়া গেছে। তো এই সিলের মধ্যে আমরা কি দেখি? যে 5টা পশু দেখতে পাই। এই দেখো, এখানে দেখতে পাবে একটা বাঘ আছে, একটা হাতি আছে, একটা গন্ডার আছে, ঠিক আছে, একটা মোষ আছে, এবং নিচে 2টো হরিণ আছে, এবং মাঝখানে ধ্যানমগ্ন একটি মানুষ বসে আছে। এই যে সিলটা, এই যে মাঝখানে যে বসে আছে, এটাকেই ঐতিহাসিক ব্যাসাম কি নাম দিয়েছে? পশুপতি শিব। তার এর থেকে আমরা প্রমাণে যেতে পারি যে সিন্ধু সভ্যতার মানুষেরা ভগবান শিবের পূজা অর্চনা করত। তো ধর্মীয় দিক থেকে তারা ওই তৎকালীন সময়েও ভগবান শিবের পূজা অর্চনা করত। আর এই সিলটার নাম হলো, এই ধ্যানমগ্ন ভগবান শিবের এই মূর্তিটা হলো পশুপতি শিব। ওকে, পশুপতি শিব। এবার আমাদের পরবর্তী হলো সিন্ধু সভ্যতায় বেশ কিছু শহর আবিষ্কৃত হয়েছে। তো এই বেশ কিছু শহরের মধ্যে সব শহর আমাদের পড়ার জন্য ইম্পর্টেন্ট না, বেশ কয়েকটা 8টার মতো শহর আছে যেগুলো আমাদের ইম্পর্টেন্ট। তার মধ্যেও এক্সাম ওরিয়েন্টেড যদি আমরা দেখি, তাহলে 3-4টা শহর আমাদের পড়তে হবে। তো এই 3-4টা শহরের সম্পর্কে কোথায় কী আবিষ্কৃত হয়েছে, ওই শহরগুলোর প্রধান বৈশিষ্ট্য কী, সে সম্পর্কে আমাদের জানতে হবে। তো প্রথম যেটা হচ্ছে সেটা হলো হরপ্পা। আমরা হরপ্পাকে সর্বপ্রথম গুরুত্ব কেন দিচ্ছি? কারণ এটি হলো সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত প্রথম স্থান, ঠিক আছে। তো এই হরপ্পা সভ্যতায় কী হয়েছে? টোটাল শস্যাগার যেগুলো আছে, শস্যাগারের মানে কি? যেখানে খাদ্যশস্য মজুদ রয়েছে, তো সেরকম মোট 6টি শস্যাগার পাওয়া গেছে, ঠিক আছে। এছাড়াও হরপ্পা সভ্যতায় তামা নির্মিত খেলার রথ, তামা নির্মিত আয়না, এ সমস্ত জিনিস আবিষ্কৃত হয়েছে। তো এর থেকে আমরা আরেকটা তথ্য পেতে পারি কি? হরপ্পা সভ্যতার মানুষজনরা তামার ব্যবহার জানত। এবার পরবর্তী শহর সেটা হলো মহেঞ্জোদারো যে রয়েছে, মহেঞ্জোদারো কথাটির অর্থ হলো মৃতের স্তূপ, ঠিক আছে। এবার মহেঞ্জোদারো কেন বিখ্যাত? মহেঞ্জোদারোই সর্বপ্রথম এবং বৃহৎ সিন্ধু সভ্যতার যতগুলো স্নানাগার রয়েছে, ওই যে নগর পরিকল্পনায় আমরা যেটা পড়লাম, তো সবচেয়ে বড় স্নানাগারটি মহেঞ্জোদারোতেই আবিষ্কৃত হয়েছে।
ঠিক আছে। এছাড়াও মহেঞ্জোদারোতে আমরা আর কি পেয়েছি, মহেঞ্জোদারোতে পেয়েছি ব্রোঞ্জ নির্মিত নৃত্যরত নারী মূর্তি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরেকটা আমরা ইনফরমেশন পেলাম, ব্রোঞ্জ নির্মিত, তার মানে অর্থাৎ সিন্ধু সভ্যতার মানুষেরা ব্রোঞ্জের ব্যবহারও জানতো। তো ব্রোঞ্জ দ্বারা তৈরি একটি নৃত্য বা ডান্স করছে এমন একটি নারী মূর্তিও সিন্ধু সভ্যতায় পাওয়া গেছে। এছাড়াও যে বিভিন্ন মূর্তিগুলো পাওয়া গেছে তার মধ্যে আরেকটা হলো ষাঁড়, বিখ্যাত ষাঁড়ের একটি মূর্তিও পাওয়া গেছে। এছাড়া সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত আরেকটি বিখ্যাত শহর, সেটি হলো কালীবঙ্গান। তো কালীবঙ্গান শব্দটি কোথা থেকে এসেছে? কালোচুরি বা কালোচুরি থেকে এই কালীবঙ্গান শব্দটি এসেছে। কালীবঙ্গান কেন বিখ্যাত? কালীবঙ্গানের মধ্যে আমরা সর্বপ্রথম কাঠের লাঙল পেয়েছি। তাহলে এর থেকে আমরা কি প্রমাণ করতে পারি? এর থেকে আমরা আন্দাজ করতে পারি যে সিন্ধু সভ্যতার মানুষজনরা চাষাবাদও করতো, সেই জন্যই সেখানে লাঙল পাওয়া গেছে। এছাড়াও আরেকটা সেটা হলো এখানে উটের হাড় পাওয়া গেছে। তো উটের হাড় প্রথম কোথায় পাওয়া গেছে? এই কালীবঙ্গানেই। তার থেকে এটাও প্রমাণ হচ্ছে যে সিন্ধু সভ্যতার মানুষেরা উটের ব্যবহার জানতো। এর আগে যেমন আমরা দেখলাম যে সিন্ধু সভ্যতা কি তামার তৈরি, ব্রোঞ্জের তৈরি, মানে কপার, ব্রোঞ্জ, এই সমস্ত ধাতু পাওয়া গেছে। তো এগুলো থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেটা হলো আয়রন বা লোহার কিন্তু ব্যবহার সিন্ধু সভ্যতায় ছিল না। এখানে একটা এক্সেপশনাল কোশ্চেন তাহলে এখানে আসতেই পারে যে কোন সিন্ধু সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানতো না, সেক্ষেত্রে হবে লোহা বা আয়রনের ব্যবহার। ওকে, এর পরবর্তী শহর হলো লোথাল। লোথাল কেন বিখ্যাত? লোথাল এই জন্যই বিখ্যাত কারণ লোথাল হলো সিন্ধু সভ্যতার একটি বন্দর, যেটি হলো বিশ্বের সবচেয়ে প্রাচীনতম বন্দর। ঠিক আছে। আর এই লোথালেই প্রথম চালের তুষ পাওয়া গেছে। আমরা যে ধান ঝাড়াই করি না, ধান ঝাড়াই করার পর যে ধানের তুষটা পাওয়া যায় সেটা লোথালে আবিষ্কৃত হয়েছে। তার থেকে প্রমাণ এটা হয় যে লোথালের মানুষজন ধানের চাষাবাদ করতেও জানতো, অর্থাৎ সিন্ধু সভ্যতার মানুষেরা ধান চাষেরও ব্যবহারও জানতো। এছাড়াও পুঁতি তৈরির কারখানাও এই লোথালে পাওয়া গেছে। তো আরও শহর রয়েছে, বিভিন্ন শহর, তো ওগুলো এত ডিটেলস আমাদের পড়ার দরকার নেই, এই কিছুটা পড়লেই আমাদের হবে। এবং এবার আমাদের কি করতে হবে, এই গোটা সিন্ধু সভ্যতা থেকে আমাদের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর সেগুলো সলভ করতে হবে। তো আজকের এই টপিকটা থেকে আমি যেগুলো ইম্পর্ট্যান্ট টপিক যেগুলো আছে সেগুলো তো আমি পড়িয়ে দিলাম। আরও ডিটেলসে পড়ানো যেত, কিন্তু এত ডিটেলসে পড়ানোর আমার দরকার নেই আপাতত এই এক্সামের 40-42 দিন আগে। তো জাস্ট একটা রিভিশন করে নেব। এবার আমরা কি করব, সিন্ধু সভ্যতার উপর এমসিকিউ সলভ করব। তো আজকে আমি জাস্ট এর উপর ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ দিয়ে দিয়েছি, সেটা সলভ করব। এবং শনিবারে যে এমসিকিউ টেস্টটা হবে সেই টেস্টের মধ্যে এই সিন্ধু সভ্যতায়, আমি যেহেতু এই সপ্তাহে সিন্ধু সভ্যতা পড়ালাম, তো সিন্ধু সভ্যতার যত ইম্পর্টেন্ট এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো যেমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি যদি বলি যে সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল, গঙ্গা, যমুনা, সিন্ধু না ব্রহ্মপুত্র, তাহলে আমরা এর থেকে অনায়াসে বলতে পারছি যে এটা সিন্ধু নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন হলো সিন্ধু সভ্যতার আবিষ্কৃত প্রথম স্থান, সেটাও আমরা পড়লাম। কোনটা? হরপ্পা হলো সিন্ধু সভ্যতা আবিষ্কৃত প্রথম স্থান। পরবর্তী প্রশ্ন যে মহেঞ্জোদারো কি আবিষ্কার করেছিলেন? দয়রাম সাহানি, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, জন মার্শাল না মার্টিন হুইলার? তো এক্ষেত্রে উত্তরটা আমরা সবাই জানি, কারণ আমি তোমাদেরকে একটু আগেই পড়ালাম, সেটা হবে রাখালদাস বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, মহেঞ্জোদারো শব্দের অর্থ কী? মৃতের ঢিবি, দেবতার নগর, সোনার দেশ না নদীর ধারে নগর? তো এটাও আমরা পড়ালাম তোমাদের, মৃতের ঢিবি। এরপরে দ্য গ্রেট বাথ, এটি কোথায় অবস্থিত? গ্রেট বাথ অর্থাৎ বৃহৎ স্নানাগার, এটি কোথায় অবস্থিত? এটি হলো আমাদের হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল না রূপার? তো এটা আমরা পড়লাম যে মহেঞ্জোদারোতেই বৃহৎ স্নানাগারটি অবস্থিত। এরপরে হলো সিন্ধু সভ্যতার প্রধান পেশা কী ছিল? তারা কোন কাজ বেশি করত? শিল্প, বাণিজ্য, কৃষি না যুদ্ধ? তো এরকম কনফিউজিং কোশ্চেন অনেক সময় আসে। তো আমরা এখানে বাণিজ্য দেখে অনেক সময় আমরা পড়লাম যে সিন্ধু সভ্যতা সুমেরীয় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতার সাথে তাদের একটা বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, সেক্ষেত্রে আমরা অনেকেই বাণিজ্যটা দাগ দিয়ে দিতে পারি। কিন্তু এক্ষেত্রে সিন্ধু সভ্যতা ছিল একটা হলো কৃষি নির্ভর ভিত্তিক সভ্যতা। সিন্ধু সভ্যতার মানুষজনের জীবিকা নির্বাহের প্রধান কাজ হলো কৃষিকাজ।
এবার সিন্ধু সভ্যতার মানুষজন কোন ধাতুর ব্যবহার জানতো না? আমরা দেখলাম যে সিন্ধু সভ্যতায় যে বিভিন্ন জিনিসগুলো আবিষ্কার হয়েছে তার মধ্যে তামা রয়েছে, ব্রোঞ্জ রয়েছে, লোহা সোনা রয়েছে, কিন্তু লোহার ব্যবহার সিন্ধু সভ্যতার মানুষেরা জানেনি। তো লোহার কোনো জিনিসই, যত জিনিস আবিষ্কৃত হয়েছে তার মধ্যে কোনো জিনিসই লোহার আমরা আবিষ্কৃত দেখিনি, তো সেই কারণে এটা হবে লোহা। 8 নম্বর হলো সিন্ধু সভ্যতার সিন্ধু সভ্যতার মুদ্রা বা শিলমোহরে সবচেয়ে বেশি কোন প্রাণী দেখা গেছে? গরু, হাতি, একশৃঙ্গ গন্ডার না ঘোড়া? এটা হবে একশৃঙ্গ গন্ডার। কেননা সিন্ধু সভ্যতায় যে সমস্ত কিছু যত সিল আবিষ্কৃত হয়েছে সেই সিলগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু একটা ছাপ রয়েছে, এবং যতগুলো ছাপ রয়েছে অধিকাংশ ছাপই আমরা দেখি হলো গন্ডারের ছাপ, একশৃঙ্গ গন্ডার। ঠিক আছে, পরবর্তী হলো সিন্ধু সভ্যতার মানুষ কোন দেবতার পুজো করত? বিষ্ণু, শিব, ইন্দ্র না সূর্য? এটা তোমরা অবশ্যই যারা ক্লাসটা প্রথম থেকে দেখছো তারা উত্তর দিতে পারবে। এটা হবে শিব, পশুপতি রূপে 5টি পশুর চারিদিকে ধ্যানমগ্ন অবস্থায় শিবের মূর্তির যে সিলটি পাওয়া গেছে সেটি হলো সিলের মধ্যে পাওয়া গেছে, তো সেটি থেকে আমরা বলতে পারি যে তারা ভগবান শিবের পূজা অর্চনা করত। সর্বশেষ সিন্ধু সভ্যতার পতনের একটি প্রধান কারণ কী ছিল? এবার সিন্ধু সভ্যতা ধ্বংস হওয়ার পিছনে বহু কারণ ছিল, যেমন ভূমিকম্প, খরা, বাইরের আক্রমণ না উপরোক্ত সবই? তো এক্ষেত্রে আমরা উত্তরটি দেব সর্বোক্ত, মানে সব কিছুই রয়েছে, অনেক কিছুই ছিল। আর এই সিন্ধু সভ্যতার ধ্বংসের কারণ নিয়ে ঐতিহাসিকদের মধ্যেও বহু মতভেদ রয়েছে। কেউ বলেছে যে বাইরে থেকে আর্যরা এসে আক্রমণ করেছিল বলে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে গেছিল, কেউ বলেছে যে সিন্ধু নদী বন্যা দেখা দিয়েছিল, বন্যায়, কেউ বলছে যে আবহাওয়ার পরিবর্তন হওয়ার কারণে খরা হয়েছিল এবং চারিদিকে মরুভূমির সৃষ্টি হয়ে গেছিলো, সেই জন্য মানুষজন সেখানে ছেড়ে চলে গেছে। তো এরকম বিভিন্ন মতভেদ রয়েছে, তো আমরা এটিকে উপরিউক্ত সব যে অপশনটি রয়েছে সেটি আমরা বেছে নেব। তো এই প্রধান 10টা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি আলোচনা করলাম আজকে আমাদের এই ক্লাসের মধ্যে। পরবর্তীকালে আমাদের শনিবারে যে মক টেস্টটা হবে সেই মক টেস্টে বিষয়ভিত্তিক যে টোটাল আমরা একটা মক টেস্ট দেবো, সেখানে ইতিহাস থেকে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্ন এসেছে, যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেগুলোর উপর বেস করে মক টেস্টটা দেবো। তো তোমরা থ্যাংক ইউ যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে। আমি আশা করব যে আমাদের যে ক্লাসগুলো আছে প্রত্যেকটা বিষয়ের তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে, এবং কালকে জিওগ্রাফির ক্লাস আসবে জিকের পার্ট থেকে, এবং ম্যাথ রিজনিং ইংলিশের পার্ট থেকে স্যার কালকে রিজনিংয়ের ক্লাস দেবে। আজকে ম্যাথের ক্লাস আপলোড হয়ে যাবে, তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে যারা মানে প্রিপারেশনে নিচ্ছেও, তো তারা অবশ্যই, আমি আশা করছি তোমরা যদি ফলো করো, প্রত্যেক দিন আমাদের ক্লাসগুলো দেখো, তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। তো আজকের ক্লাসটা এখানেই আমি শেষ করছি। পরবর্তী কালকে আবার আমি জিওগ্রাফি ক্লাস নিয়ে আসবো, তারপরের দিন পলিটির ক্লাস নেব। রুটিন অনুযায়ী প্রত্যেক দিন প্রতিটা ক্লাস চলতে থাকবে। ওদিকে সকালের দিকে স্যার ম্যাথ রিজনিং ইংলিশের ক্লাস প্রতিদিন রুটিন অনুযায়ী দিতে থাকবে। এক্সামের আগে পর্যন্ত আমাদের এই ক্লাসগুলো কন্টিনিউ চলতে থাকবে। তোমরা অবশ্যই প্রত্যেককে চ্যানেলটিকে ফলো করে রাখবে, যাতে আমাদের যখনই ক্লাসগুলো দেওয়া হবে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও এবং ক্লাস জয়েন করে তোমরা সেটার প্র্যাকটিস করতে পারো। কেননা আমরা যা যা করাবো সেগুলো এক্সাম ওরিয়েন্টেডই করাবো, যেগুলো এক্সামে আসার সম্ভাবনা রয়েছে সেই সব প্রশ্নোত্তর নিয়েই আলোচনা করব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। থ্যাংক ইউ।